সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে রিয়েল গ্যাস চ্যাপ্টারের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে অ্যান্ডিওগ্রাফ। তা তোমরা যারা বিএসসি অনার্সের স্টুডেন্ট স্পেশালি এবং বিএসসি পাসের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি বিগত সালে 10 ইয়ার্স দেখো, তাহলে দেখবে অ্যান্ডিওগ্রাফের যে এক্সপ্লেন সেটা কিন্তু অনেকবার এসছে। অতএব এইটা তোমাদের সেইভাবে তৈরি করতে হবে, এবং এই যে জিনিসটা আজকে যে জিনিসটা একটু বুঝতে হবে এবং খুব টু দ্য পয়েন্ট ধরে ধরে তোমাদের খাতাতে এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এই জায়গা থেকে ভুল হবে। তা দেখো, প্রথমেই আমাকে যেটা বলতে হবে যে অ্যান্ড্রিউ ক্রাফট জিনিসটা কী। দেখো, অ্যান্ড্রিউ ক্রাফট তো একটা সায়েন্টিস্টের নাম অনুযায়ী হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু জিনিসটা কী সেটা আমাকে প্রথমেই বলতে হবে। তা দেখো, আমরা এই চ্যাপ্টারে বা রিয়েল গ্যাস চ্যাপ্টারে যে সমস্ত রিয়েল গ্যাস সম্বন্ধে অবহিত হয়েছে, সেটা তার মধ্যে একটা ইম্পর্টেন্ট গ্যাস হচ্ছে ভ্যান গ্যাস ইকুয়েশনস বা ভ্যান গ্যাস। তারপর আরও আছে, বার্থেলেট ইকুয়েশন আছে, তারপর ডিক্টেসির ইকুয়েশন আছে, এবং বিভিন্ন ধরনের যে রিয়েল গ্যাস সমীকরণ আছে, সেটা না করে আমরা মোটামুটি রিয়েল গ্যাস একটা ইম্পর্টেন্ট যে সমীকরণ, সেটা ভ্যান গ্যাস সমীকরণ ব্যবহার করি আমরা এই চ্যাপ্টারের বিভিন্ন ধরনের যে ম্যাথামেটিক্যাল প্রবলেম বা ক্যারেক্টারিস্টিক বিভিন্ন ধরনের যে প্রপার্টিস এক্সপ্লেন করি একমাত্র মানে ভ্যান গ্যাস সমীকরণটাকে ইউজ করি। তা দেখো, অ্যান্ড্রিউ ক্রাবও তার কোনো ব্যতিক্রম কিছু নয়। সে আমরা যে ভ্যান গ্যাস সমীকরণ বা ভ্যান গ্যাস যে আছে, সেই ইকুয়েশনটাকে যদি আমি পি আইসোথার্ম কন্ডিশনে পি ভার্সেস ভি প্লট করি, অর্থাৎ ভ্যান গ্যাস সমীকরণটাকে যদি আমরা পি ভার্সেস ভি প্লট করি, তাহলে তার দুটো ধরনের নেচার হবে। একটা হচ্ছে থিওরিটিক্যাল গ্রাফ পাওয়া যাবে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রাফ পাওয়া যাবে। সেটা স্বাভাবিক আর কি, আমরা থিওরিটিক্যালি একটা পাই, একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ প্লট পাই। সেই যে প্লটের ডিফারেন্স এবং সেখান থেকে যে ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট এবং এক্সপ্লেনেশন, হোয়াট ইজ ডিফারেন্স ফ্রম থিওরিটিক্যাল গ্রাফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল গ্রাফ, সেই যে ডিফারেন্সটাই এক্সপ্লেনটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্ড্রিউ গ্রাফের এক্সপ্লেনেশন। ঠিক আছে, ক্লিয়ার? আবার বলছি, দেখো, আমরা এর আগে পিভি ভার্সেস ভি প্লট করেছিলাম। সেটা কার ইকুয়েশন থেকে করেছিলাম? আইডেন্ট গ্যাস সমীকরণে, অর্থাৎ পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ ইউজ করে পি ভার্সেস ভি প্লট করেছিলাম। এবং সেখানে দেখেছিলাম যে পি একটা মানে এক্সপেন্সিয়াল সিরিজ কমে যাচ্ছে বা বাড়ছে, সেটা পরের ব্যাপার। তা সেটা আমরা আশ্রম কন্ডিশনে প্লট করে দেখেছিলাম যে পি ভার্সেস ভি যদি প্লট করে, তাহলে একটা এক্সপেলেন্ট সিরিজ মতো হচ্ছে, মানে উপর বার দিকে কমেছে। সেটা আমরা বয়েলস চার্লস সূত্রের ক্ষেত্রে বলেছিলাম। কিন্তু সেটা কিন্তু আইডিয়াল গ্যাস সমীকরণের ক্ষেত্রে ছিল, মানে পি ফিজিক্যাল এনআরটি সূত্র থেকেও করতে পারো বা চার্লস বয়েলস থেকেও এক্সপ্লেন করতে পারো, প্লট করে দেখতে পারো। কিন্তু আজকে আমি যেটা করবো, অ্যান্ড্রিউ যেটা করেছিলেন বাস্তব গ্যাসের উপর, অর্থাৎ রিয়েল গ্যাস সমীকরণের উপর, অর্থাৎ ভ্যান গ্যাসের সমীকরণের উপর পি ভার্সেস পি প্লট করেছিলেন সেটা আইসোথার্ম কন্ডিশনে। ঠিক আছে, দুটো কেন ডিফারেন্সটা বোঝা গেল। ওটা আইডিয়াল গ্যাসের জন্য ছিল, এটা রিয়েল গ্যাসের জন্য ছিল। তাহলে রিয়েল গ্যাসের জন্য যে পি ভার্সেস পি যদি প্লট করি, তাহলে তার যে প্লটের যে নেচার হবে সেটাও দেখো আমরা এখানে এক্সপ্লেন করেছি, এবং সেইটার যে ডিটেলস সেইটা আমরা কিন্তু এখানে দেখব। তা দেখো, আমি প্রথমেই লিখেছি, দেখো অ্যান্সারে, উইথ দি নলেজ অফ ভ্যান ডার ওয়াল গ্যাস কনস্ট্যান্ট এ অ্যান্ড বি ফর এ গিভেন গ্যাস। তাহলে আমরা যে ভ্যান ডার ওয়াল গ্যাস নলেজের এখানে ইউজ করছি ভ্যান ডার ওয়াল গ্যাস কনস্ট্যান্ট, এবং তার যে দুটো কনস্ট্যান্ট এ বি সেটা আমরা বলছি, এবং এই গ্যাসটার ওপরই আমরা এই অ্যান্ড্রিউ গ্রাফটা প্লট করব। তা দেখো, ইটস পিভি আইসোথার্ম আর প্লটেড ফ্রম ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশনস। দিস isotherm is compared with experimental PV curve, and this is shown below of carbon dioxide gas, where the bold line represent theoretical curve and dotted line represent the experimental curve। অর্থাৎ আমি যে গ্রাফটা এখানে প্লট করছি অ্যান্ড্রয়েড গ্রাফে, সেটা অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে ইউজ করছি। দেখো, অ্যান্ড্রয়েড রিয়েল গ্যাস তো অনেক হতে পারে, তাই না? রিয়েল গ্যাস, কার্বন ডাইঅক্সাইড একটা রিয়েল গ্যাস, নাইট্রোজেন একটা রিয়েল গ্যাস, অ্যামোনিয়া একটা রিয়েল গ্যাস, মিথেন একটা রিয়েল গ্যাস। তাহলে বিভিন্ন ধরনের অসংখ্য রিয়েল গ্যাস আছে, বাস্তব গ্যাস আছে। তাহলে আমরা এতগুলো সব গ্যাসটাকে নিয়ে তো আমরা এক্সপেরিমেন্টাল প্রুভ করতে পারবো না। আমরা ভ্যান ডার ওয়াল গ্যাস সমীকরণটা ইউজ করেছি কার ক্ষেত্রে? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যে অ্যান্ড্রয়েডের কার্ভের যে নেচার এবং পিভি ভার্সেস ভি যদি প্লট করি, তার যে এক্সপেরিমেন্টাল ক্রাব এবং থিওরিটিক্যাল ক্রাব কীভাবে হচ্ছে এবং তাদের যে ডিফারেন্স, সেইটা আমরা এই টপিকে আলোচনা করবো। তোমাদের কিন্তু কার্বন ডাইঅক্সাইড এই যে এখানে অ্যান্ড্রয়েড ক্রাব না বলে আরও অন্য ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। সেটা কীভাবে কোশ্চেনটা দিতে পারে? দেখো, আমি প্রথমে কোশ্চেনের হেডলাইন দিয়েছি, এক্সপ্লেন পিভি isotherm curve obtained from van der Waals gas equation theoretically as well as experimentally, এভাবেও দিতে পারে। অথবা দিতে পারে এক্সপ্লেন অ্যান্ড্রিউ ক্রাব, এটাও দিতে পারে। আবার একটা দিতে পারে, সেটাও তোমরা নোট করে রাখো, যে এক্সপ্লেন দি অ্যান্ড্রয়েড ইকুয়েশন বা অ্যান্ড্রয়েড কাপ ইন কেস অফ কার্বন ডাইঅক্সাইড,
অথবা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যে মানে থিওরিটিক্যালের কার্ভ এবং এক্সপেরিমেন্টাল কার্ভ ভ্যান ডের ওয়াল গ্যাসের ইকুয়েশনের ক্ষেত্রে কী ডিফারেন্স হয়। এবার থাকতে পারে এক্সপ্লেন পিভি আইসোটোপ কার্ভ অবটেইনড বাই ভ্যান ডের ওয়াল ইকুয়েশন থিওরিটিক্যালি অ্যান্ড এক্সপেরিমেন্টালি ফর কার্বন ডাইঅক্সাইড, এটাও দিতে পারে। মানে বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের এখান থেকে আসতে পারে, কিন্তু অ্যান্সার কিন্তু একটাই হবে। ঠিক আছে, তা দেখো আমরা এক্সপেরিমেন্টালি আর থিওরিটিক্যালের ডটের লাইনের যদি ডিফারেন্স যেটা বলি, ডটের লাইনটা তবে মনে রাখো ডটের লাইনটা কিসের বলেছি, এক্সপেরিমেন্টাল কার্ভ, এবং বোল্ড লাইন যেটা, বোল্ড মানে কি মোটা লাইন, কালো কারে যেটা লাইনটা দেয় সেটাকে বোল্ড বলে, কালো বলবো না, বোল্ড আর কি, বোল্ড করা। তা সেইটা হচ্ছে থিওরিটিক্যাল কার্ভ। তাহলে থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল কার্ভের যে দুটো ডিফারেন্স সেটা আমরা এখান থেকে পাবো। দেখো নেক্সট পেজে দেখো সেটা আমরা পিকচারটা ড্র করে আমি কিছু বলেছি, গ্রাফটা আমি পিভি ভার্সেস পি সাথে যে গ্রাফ সেটা আমি প্লট করেছি। নেক্সট পেজে চলো দেখি। তা দেখতেই পাচ্ছ এখানে আমি পি ভার্সেস পি প্লট করেছি, সেটা হচ্ছে অ্যান্ড্রিউ ক্লাবের যে প্লট। তা দেখো আমি দেখতে পাচ্ছি, দেখো প্রথম দেখো বোল্ড লাইনটা দেখো, বোল্ড লাইনটা দেখো এফ থেকে শুরু হচ্ছে, লিথি থেকে শুরু করে এফ থেকে শুরু হয়ে ই এ বি সি ডি এরকম একটা পয়েন্ট আছে। প্রথম দেখো পি যত বাড়ছে, তা দেখো আমি এখানে তোমাকে একটা এক্সপ্লেন করে রাখি। দেখো এফটা কি একটা পয়েন্ট ধরেছে সেখানে। আবার দেখো যতই দেখো উপরে দেখো না লিখেছে T4 গ্রেটার দেন T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, অর্থাৎ আমি যত টেম্পারেচার বাড়াচ্ছি, যত দেখো টেম্পারেচার যত বাড়াচ্ছি তখন গাপের নেচারটা দেখো, তার উপরে দেখো গাপটা একই জায়গাতে শুরু হচ্ছে কিন্তু আবার প্রথম নেমে কিছুটা কমে আবার বাড়ছে, তারপর আবার নামছে, তাই না? একদম প্রথম মধ্যে একটা জায়গা বাড়ছে, পিরামিডের মতো বাড়ছে। তারপর দেখো যত আমি উপরের দিকে যাচ্ছি টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার যত দেখা যাচ্ছে বাড়ছে, তত দেখো গ্রাফের নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যখন T4 কন্ডিশন দেখো গ্রাফটা একদম সোজা স্টেট নেমে এসছে, তাই না? যত তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তত কী হচ্ছে, এই যে কিছুটা নেমে উপরে উঠছে, এই যে পোর্শনটা কমে যাচ্ছে, প্রবাবিলিটি কমে যাচ্ছে। এবং T4 যখন হয়তো হাই টেম্পারেচার যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে গ্রাফের নেচারটা একটা স্মুথভাবে নেমে যাচ্ছে, এই বিভাগটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে কি লাইন, থিওরিটিক্যালের অ্যাকচুয়ালি প্লট, এটা হচ্ছে থিওরিটিক্যাল প্লট। এক্সপেরিমেন্টাল প্লট দেখো কী করছে, সেটা হচ্ছে ডটেড লাইনে লাল কালি দিয়ে দেখাচ্ছি, যেটা এক্সপেরিমেন্টাল প্লট বলছে। সেটা দেখো এফ পয়েন্ট থেকে শুরু হচ্ছে প্রথমটা যদি ভাবো, তাহলে একটা সময়ের পর দেখো সেখান থেকে একদম নামার পরে সোজা আবার একদম চলে আসছে, সোজা চলে এসছে, সেখান থেকে সি পয়েন্টের পরে আবার দেখো ডি পয়েন্ট অর্থাৎ নেমে যাচ্ছে। তারপর উপরের যে দ্বিতীয় নম্বর দেখো একই রকম, প্রথম সোজা নামছে, সোজা নামের পরে আমরা সোজা যাচ্ছে, আবার সেখান থেকে কী হচ্ছে সেটা কমে যাচ্ছে। এবং তারপরে দেখো যত উপরে যাচ্ছ হাই টেম্পারেচারে দেখো যেটা অ্যাকচুয়ালি T4 যেখানে কন্ডিশনে, সেটা দেখা যাচ্ছে ডটের লাইন আর বোল্ড লাইনটা একদম কোয়েনসাইড করছে, অর্থাৎ পাশাপাশি যাচ্ছে। মানে ডটের লাইনে যা প্রপার্টি শো করছে আবার বোল্ড লাইনও সেই প্রপার্টি শো করছে, অর্থাৎ T4 এর ক্ষেত্রে কী হচ্ছে যে এক্সপেরিমেন্টাল কার্ভ আর থিওরিটিক্যাল কার্ভ যেটা, সেটা কিন্তু একই মানে সাথে যাচ্ছে, মানে ওইটা কারণটা মানে থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল কার্ভটা থিওরিটিক্যাল কার্ভকে মান্যতা দিচ্ছে, অর্থাৎ মানে এই পয়েন্টটা ঠিক। কিন্তু দেখো প্রথম যে পয়েন্ট, যদি তুমি প্রথম নিচে থেকে যদি প্রথমটা সেকেন্ডটা থার্ডটা ধরো, তাহলে দেখবে যে থিওরিটিক্যাল কার্ভ আর এক্সপেরিমেন্টাল কার্ভটা এক নয়। কারণ বোল্ড লাইনটা দেখো, বোল্ড লাইনটা কী হয়েছে দেখো, থিওরিটিক্যাল কার্ভটা প্রথমে কমেছে, তারপরে আবার বেড়েছে, তারপর কমেছে। কিন্তু এক্সপেরিমেন্টাল কার্ভ প্রথম কমছে ঠিক আছে, কিন্তু সোজা তারপর দেখো সোজা একদম নেমে চলে আসছে, তারপর সোজা আসার পরে সেটা কী হচ্ছে আবার কমছে। তাহলে এই যে মডেল যে পয়েন্ট, মধ্যের যে পয়েন্টটা, মধ্যের যে ধরো ই এ বি সি এই যে পয়েন্টটা যদি তুমি কনসিডার করো EABC, তাহলে এই পয়েন্টে দেখো অ্যাকচুয়ালি গ্রাফটাকে মানছে, তাই না? গ্রাফটাকে কী হচ্ছে যে থিওরিটিক্যাল কার্ভ বা এক্সপেরিমেন্টাল কার্ভের সাথে ম্যাচ করছে না, অর্থাৎ দুটোই মানে এখানে ডিফারেন্সটা দেখা যাচ্ছে, স্যাটিসফ্যাকশনারি রেজাল্ট তুমি পাচ্ছ না। তাহলে এই যে জিনিসটা ডিফারেন্স হচ্ছে, সেটা কেন ডিফারেন্স হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করবো। তাহলে এটা অ্যাকচুয়ালি অ্যান্ড্রিউ কার্ভ, যেটা হচ্ছে পি ভার্সেস পি, একটা থিওরিটিক্যাল প্লট, একটা বোল্ড লাইন যেটা করেছি, এক্সপেরিমেন্টাল ডটের লাইনে যেটা করেছি, এবং বিভিন্ন টেম্পারেচারে যে প্লটটা করেছি। আইসোটোপ কন্ডিশন কেন কী হচ্ছে কেন বলো তো, টেম্পারেচারটা ফিক্স রাখছে প্রত্যেকটা একটা গ্রাফের ক্ষেত্রে। ধরো তুমি প্রথম যে গ্রাফটা প্লট করছো সেটা কিন্তু একটা T1 টেম্পারেচারই করছে, সেখানে কিন্তু টেম্পারেচারটা বাড়াচ্ছি না। আবার দেখো T2 কন্ডিশনে যখন ওই গ্রাফটা নেচারটা নিচ্ছি অর্থাৎ অন্য একটা টেম্পারেচারে, তখন কিন্তু ওই গ্রাফটা করার সময় এক্সপেরিমেন্টাল টেম্পারেচারটা আমি চেঞ্জ করছি না, ঠিক আছে? T3 দেখো যে গ্রাফটা আমি পাচ্ছি, যে পয়েন্টটা পাচ্ছি, সেই পয়েন্ট ওই যে লাইনটা আমি ড্রা করছি, তখন কন্ডিশনটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যালি যখন দুটোই বলো, তাহলে সেখানে কিন্তু আমি টেম্পারেচারটা চেঞ্জ করছি না অ্যাজ ফার অ্যাজ T4। তাহলে এখানে আমরা বিভিন্নভাবে এক্সপেরিমেন্টটা 2-3 বার করেছি, 3 থেকে 4 বার করেছি, কিন্তু সেটা প্রতিবারই যখন করেছি এক্সপেরিমেন্টটা তখন ঠিক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে টেম্পারেচার ফিক্স ছিল। দ্বিতীয়বার যখন করেছি তখন টেম্পারেচারটা বাড়িয়েছি, কিন্তু ডিউরিং দি এক্সপেরিমেন্ট টেম্পারেচারটা ফিক্স রেখেছি, তাই জন্য এটা আইসোটোপ কন্ডিশন বলছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে। তা দেখো আমি প্রথমেই জায়গায় বলে রাখি, দেখো যে এফ পয়েন্ট, দেখো এফ পয়েন্টটা কি, দেখো এখানে প্রেশারটা খুব বেশি, তাই না? এফ প্রেশার দেখতে পাচ্ছ যে প্রেশার বাড়ছে আর কি, ওয়াই অ্যাক্সিসে প্রেশার বাড়ছে, তাহলে উপরের দিকে যে প্রেশারটা যত যাচ্ছে প্রেশার বাড়ছে, মানে প্রেশার বাড়ছে। আর দেখো যদি ডি পয়েন্ট ধরো, তাহলে এখানে দেখো ভলিউমটা বেশি। তাহলে যে প্রেশার আর ভলিউম সাথে সম্পর্কটা কি আমরা জানি, যে প্রেশার যদি হাই হয়,
তাহলে এখানে দেখো এফ পয়েন্টের সোজাসুজি যদি করসপন্ডিং ভলিউমটা ধরো, ভলিউমটা কম, তাহলে যদি প্রেশার যদি হাই হয় তাহলে সেই কন্ডিশনটা কী হয়, লিকুইড হয়, তাই না? প্রেশার যদি হাই হয় আর ভলিউম যদি কম হয়, তার মানে সেই পয়েন্টটা কী পয়েন্ট, সেই পয়েন্টটা লিকুইড পয়েন্ট। কারণ আমরা জানো পদার্থের তিনটি অবস্থার মধ্যে দেখো, গ্যাসিয়াস পদার্থের মধ্যে যদি ভাবো, গ্যাসিয়াস পদার্থের কী হয়, ভলিউমটা বেশি হয় এবং সেখানে টেম্পারেচারটা বেশি হয়। দেখতে পাচ্ছ তুমি ভি বেশি মানে কি, ভি বেশি মানে টেম্পারেচারটাও বেশি এখানে অ্যাকচুয়ালি এই পয়েন্টে। টেম্পারেচারটা এখানে যে ফিক্স সেটা আমি বলবো না, তাই আমি মনে করি ভি ভলিউমটা বেশি, সেটাই আমি বলবো। তাহলে ডি পয়েন্ট আর কি, ভলিউম অনেক বেশি এবং সেখানে প্রেশারটা কম। তাহলে ভলিউম বেশি প্রেশার কম কোন কন্ডিশন হতে পারে, গ্যাসিয়াস স্টেটে হতে পারে। একমাত্র গ্যাসিয়াস স্টেটে কী হয়, ভলিউম বেশি হয় প্রেশার কম হয়। ঠিক আছে, তার জন্য তো মানে মলিকুলগুলো বিভিন্ন, তাদের মধ্যে যে মলিকুলার ডিস্টেন্স আর কি, আমরা যখন পদার্থের তিনটি অবস্থা পড়েছিলাম, তরল, লিকুইড, গ্যাসিয়াস, গ্যাসিয়াস স্টেটের পদার্থগুলোর মলিকুলগুলোর অবস্থান কী হয়, বিশাল দূরে দূরে হয়। তাহলে ডি পয়েন্টটি কী আছে, গ্যাসিয়াস পয়েন্ট। তারপর যে এফ পয়েন্ট হচ্ছে লিকুইড স্টেট পয়েন্ট, অর্থাৎ লিকুইড স্টেট, আর ডিটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। আর এই যে দেখো মানে এ বি সি এই যে পয়েন্টগুলো, এগুলো হচ্ছে একটা লিকুইড আর স্টেট মানে গ্যাসিয়াস স্টেটের, লিকুইড আর গ্যাসিয়াস স্টেটের কোএক্সিস্টেন্স কন্ডিশন, অর্থাৎ দুটোই আছে বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, এরকম কিছু পয়েন্ট হবে। সেটা আমরা এক্সপ্লেন করার সময় একদম ডিটেলস বলবো। আমাদের এইটুকুনি মনে রাখতে হবে, এফের মানে বাম দিকে যে গ্রাফের যে বাম দিকে যে পয়েন্টগুলো, সেগুলো সেটা স্টেটে হচ্ছে লিকুইড স্টেট, এবং ডান দিকে আছে ডি পয়েন্ট অ্যারাউন্ড যে এরিয়াটা আর কি, ডি সি এইসব এরিয়াগুলো, এগুলো হচ্ছে গ্যাসিয়াস স্টেটের কন্ডিশনের অবস্থা। আমি দেখো এখানে কিছু লিখেছি, কি লিখেছি, ইট ইজ সিন দ্যাট হাই টেম্পারেচার দি কার্ভ এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল কোয়েনসাইড অ্যান্ড দি ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশন ইজ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। অর্থাৎ ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশনটাকে যদি আমরা পিভি ভার্সেস প্লট করি, তাহলে এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যালে প্লট করছে, হাই টেম্পারেচার ম্যাচ করছে, মানে যে ভ্যান ডের ওয়াল গ্যাসটা ঠিক আছে, সমীকরণ ঠিক আছে, আর মানে নিচে ঠিক মানে মান ম্যাচ করছে না নিচের কন্ডিশনে, মানে কি ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশনে কিছু ডিফারেন্স আছে, মানে কিছু প্রবলেম আছে। আমরা কি জানি ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশনের যখন আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে চেঞ্জ করে রিয়েল গ্যাস ইকুয়েশন ইন্ট্রোডিউস করেছিলাম, ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশন ইন্ট্রোডিউস করেছিলাম, কিন্তু এটা মানে এই নয় যে ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশনের মধ্যে লিমিটেশন নেই। ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশনের মধ্যে অনেক লিমিটেশন আছে, যেটাও তোমাদের বিএসসিতে আছে। এর পরের ক্লাসে আমরা সেটা এক্সপ্লেন করবো, এখানে সেটা মানে এক্সপ্লেন করবো না, কী কী লিমিটেশন আছে সেটাও তোমাদের বিএসসি বা অনার্স স্টুডেন্ট বা পাস স্টুডেন্ট বোর্ড ক্ষেত্রেই কন্ডিশন হবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, হোয়াট ইজ ডিফার মানে লিমিটেশন অফ ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশন, হাউ ইট ইজ ভ্যালু, what is value is how it is calculated. So this is very expected, very important question. It is we discussed in another class. Okay, তো এখানে দেখো যেটা আমি এক্সপ্লেন করছি সেটা হচ্ছে ভ্যান ডের ওয়াল গ্যাসের মানে তারপর লিখেছি দেখো, বাট অ্যাট লো টেম্পারেচার বিলো দি ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি যেটা বলছি, দেয়ার ইজ কনসিডারেবল ডাইভারজেন্স বিটুইন থিওরিটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল কার্ভ, স্পেশালি ইন দি রিজন হোয়ার দি গ্যাস অ্যান্ড লিকুইড কোএক্সিস্টেন্ট কন্ডিশন। অর্থাৎ দেখতে আমি বলছি দেখো, ডিটা হচ্ছে গ্যাসিয়াস, ডি থেকে সি হচ্ছে গ্যাসিয়াস স্টেট, এফ ই এগুলো হচ্ছে লিকুইড স্টেট। আর এই যে ডিফারেন্স মানে এই যে লিকুইড আর গ্যাসিয়াস স্টেটের যে মানে কোএক্সিস্টেন্ট কন্ডিশন, এই জায়গায় এ বি সি এই এরিয়াগুলো, সেই এরিয়াগুলো বিশাল মানে থিওরিটিক্যালের সাথে এক্সপেরিমেন্টাল কাপে বিশাল ডিফারেন্স দেখা যাচ্ছে। তাহলে সেটা আমরা বলছি যে এই রিজনের ক্ষেত্রে মানে এই ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে মানে বিশাল একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, অ্যান্ড্রিউ কাপ যেটা দেখা যায় ভ্যান ডের ওয়াল গ্যাসের ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে আর টিসিটা ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি, যেটাকে টিসি বলছি, ক্রিটিক্যাল টেম্পারেচার একটা সেই টেম্পারেচার মানে হায়ার টেম্পারেচার তুমি বলতে পারো, যে টেম্পারেচারের পরে কোনো গ্যাসকে আর লিকুইফাইড করা যায় না। গ্যাসকে যত তাপ প্রয়োগ করলে কী হয়, সরি তাপ বলছি, চাপ প্রয়োগ করলে কী হয়, লিকুইফাইড হয়। এটা গ্যাসের ওপর যদি তুমি চাপ প্রয়োগ করো কী হবে, লিকুইড হয়ে যাবে। কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার মানে যদি রাখো সেই গ্যাসটাকে, তুমি যতই চাপ প্রয়োগ করো সেইখানে কিন্তু গ্যাসটাকে লিকুইফাইড করা যাবে না। অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার আপ টু হুইচ গ্যাস ক্যান বি লিকুইডফাইড, অর্থাৎ যত দূর পর্যন্ত তুমি গ্যাস লিকুইডফাইড করতে পারো। অথবা বলতে পারো যে ক্রিটিক্যাল টেম্পারেচার দ্যাট টেম্পারেচার অ্যাবভ দ্যাট টেম্পারেচার এ গ্যাস ক্যান নট বি লেভার লিকুইফাইড হোয়েট এভার দি প্রেসার হুই অ্যাপ্লাইড। তুমি যতই তার উপর প্রেশার তুমি অ্যাপ্লাই করো, চাপাও, অ্যাবভ দি ক্রিটিক্যাল টেম্পারেচারের উপর তুমি গ্যাসটাকে লিকুইফাইড করতে পারবে না। ঠিক আছে, তাহলে সেইটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। সেই ক্রিটিক্যাল টেম্পারেচারে অ্যাবভে বলছে যে ভ্যান ডের ওয়াল গ্যাসটা কী হচ্ছে না, থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টের কারণ মানছে, কিন্তু বিলো দি ক্রিটিক্যাল টেম্পারেচার অর্থাৎ সেইটা কিন্তু ডাইভারজেন্স দেখাচ্ছে বিটুইন এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল কাপের মধ্যে। ঠিক আছে, এবং বিশালই দেখা যায় লিকুইড অ্যান্ড গ্যাসের যে কোএক্সিস্টেন্ট কন্ডিশন সেখানে বিশালই ডাইভারজেন্সি দেখাচ্ছে। তারপর যদি ভ্যান ডের ওয়াল গ্যাস at low temperature show minimum and maximum where the experimental curve indicate a plateau। তাহলে মানে অ্যাকচুয়ালি পাহাড়ি আর কি বলে আর কি, বা স্লো বলতে পারো। তাহলে দেখো বলছে যে লো টেম্পারেচারকে দেখাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছ তুমি, দেখো একটা এফ থেকে শুরু করছে, ইতে দেখো মিনিমাম একটা কন্ডিশন এসছে, মানে মিনিমাম থেকে বাড়ছে, কমে গেছে সব ম্যাক্সিমাম, তারপর আবার দেখো বিতে গেছে মানে বেড়েছে, তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম দুটো পয়েন্ট যাচ্ছে, বিতে আবার ম্যাক্সিমাম হয়ে পর আবার কমেছে, তাহলে দুটো ম্যাক্সিমাম পয়েন্ট থাকছে, সেটা এই বলেছে আর কি, যে দুটো মিনিমাম
এবং ম্যাক্সিমাম পয়েন্ট থাকছে, সেটা এখানে ক্লিয়ারভাবে বলেছে। ঠিক আছে, তাহলে এইটা গ্রাফটা তুমি বুঝতে পারলে। পরবর্তী পেজে দেখো আমি এই যে আরও ডিটেলস আমি ডিসকাশন করেছি স্যার, সেটা আমার পরবর্তী পেজে গিয়ে দেখো আমি বলেছি আর কি। চলো দেখি। দেখো 3 নম্বর পেজে আমি লিখেছি, লেট আস কনসিডার ফর এক্সপেরিমেন্টাল ওয়ান কার্ভ সে অ্যাট T1 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাজ রিপ্রেজেন্টেড বাই DCBAEF। অর্থাৎ আমি যে নিচের যে গ্রাফটা, তুমি যদি ছবিটা দেখো আবার ফিগারটা দেখো, দেখো নিচের যে গ্রাফ মানে যে লাইনটা টেনেছে সেই লাইনটাকে আমি নামকরণ করেছি। কী নাম করেছি? DCBAEF। দি লিকুইড রেঞ্জ ইএফ, যেটা আমি অনেক আগেই বলে আসলাম যে ইএফ মানে ইএফ রিজনটা হচ্ছে লিকুইড রেঞ্জ, কারণ এখানে প্রেশারটা বেশি ভলিউমটা কম। প্রেশারটা বেশি ভলিউমটা কম মানে সেটা লিকুইড রেঞ্জ হয়। অ্যান্ড অলসো দি গ্যাসিয়াস রেঞ্জ, সেটা হচ্ছে সিডি। দেখতে পাচ্ছি শেষের দিকে যেখানে ভলিউমটা অনেক বেশি, প্রেশারটা কম, তাহলে সেখানে হচ্ছে গ্যাসিয়াস স্টেট। আচ্ছা, লিকুইড রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি প্রেশারটা বেশি ভলিউমটা কম, আর গ্যাসিয়াস স্টেটে হবে প্রেশারটা কম ভলিউমটা বেশি হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি ফলো দি এক্সপেরিমেন্টাল কার্ভ। দেখতে পাচ্ছি এই যে দুটো রেঞ্জ, লিকুইড রেঞ্জ এবং গ্যাসিয়াস যে রেঞ্জ, এই দুটো রেঞ্জ দেখো এক্সপেরিমেন্টাল যে গ্রাফ আছে এবং থিওরিটিক্যাল কার্ভ আছে, সেটা কিন্তু কোয়েনসাইড করছে, মানে যেটা মানছে। তার মানে কি এই যে পয়েন্টগুলো সেখানে ভ্যান ডার ওয়াল গ্যাস সমীকরণটা ঠিক আছে। বাট দি পোর্শন EABC remarkably differ from the experimental curve, and EC যেটা বলছে হয় লিকুইড অ্যান্ড গ্যাস কোএক্সিস্ট। EC রিজন যেটা বলছে সেই রিজনটা যে গ্যাসি লিকুইড, তুমি দেখতে পাচ্ছ গ্রাফে, দেখো আরেকবার দেখো, খুলে দেখো। তাহলে এই রিজনটা কি না, লিকুইড অ্যান্ড গ্যাস কোএক্সিস্ট করছে। এই কন্ডিশনে কী হচ্ছে, ভ্যান ডার ওয়াল গ্যাসটা মানছে না, থিওরিটিক্যাল গ্রাফ আর এক্সপেরিমেন্টাল গ্রাফ ম্যাচ করছে না, মানে ভ্যান ডার ওয়াল গ্যাসটা ইনভ্যালিড। এবং তুমি যদি দেখো পোর্শন BAMBC সামটাইমস রিয়েলাইজ কেয়ারফুলি সুপার কুলিং অ্যান্ড সুপার হিটিং অ্যান্ড সুপার কুলিং। সুপার কুলিং আর সুপার হিটিং কি না, দেখো সুপার কুলিংটা কি, দেখো একটা ওয়াটার আমরা কি জানি 0 ডিগ্রি টেম্পারেচারে 1 অ্যাটমসফিয়ারে যদি ফ্রিজ করে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় যে মানে 0 ডিগ্রি টেম্পারেচারেও ওয়াটার ফ্রিজ করে না, মানে কোনো ইম্পিউরিটি থাকার জন্য বা অন্য কিছু থাকার জন্য। তা সেখানে সেই সমস্ত কন্ডিশন করে তখন সুপার কুলিং বলে। সেমনি যদি একটা বয়েলিং পয়েন্টে বেশি বা ভেপারাইজেশন বেশি হিট লাগে বা সেইখানে সুপার হিটিং বলা হয়, সেগুলো আছে অন্য ফেজ ট্রানজিশন যখন পড়াবো তখন এখানে সেগুলো আছে, এখানে ডিটেলস আমরা এটা বলবো না। তাহলে লিখেছে বাট দি পোর্শন AB হোয়ার দি কার্ভ অ্যারাইজেস ফ্রম মিনিমাম টু ম্যাক্সিমাম, দ্যাট ইজ দি ভলিউম ইনক্রিজেস উইথ ইনক্রিজিং প্রেশার ক্যান নেভার বি realized experimentally. The equation therefore falls to represent behavior of the gases. অর্থাৎ দেখো আরেকটা জিনিস তোমাদের এই গ্রাফ থেকে বলা হয়নি, যেটা আমি ভুলে গেছি, আমি এখানে বলে দিচ্ছি। দেখো দেখো তুমি পোর্শনটাকে গ্রাফটাকে আরেকবার খোলো, দেখেছো দেখো EABC এই যে রিজনটা তুমি ভাবছো, দেখো এই রিজনটা দেখো, বিশেষ করে ABC অর্থাৎ AB রিজনটা তুমি ভাবো, শুধু AB পোর্শনটাকে ভাবো। তাহলে কী হচ্ছে দেখো, এখানে দেখো প্রেশার যত বাড়ছে ভলিউম তত বাড়ছে, প্রেশার যত বাড়ছে ভলিউম তত বাড়ছে। আমরা কি জানি প্রেশারের সাথে ভলিউমের কী সম্পর্ক? প্রেশার যত বাড়ে ভলিউম তত কমে, ভলিউম যত বাড়ে প্রেশার তত কমে। ঠিক আছে, ইনভার্সলি রিলেশন বয়েলস ল অনুযায়ী প্রেশার যত বাড়বে ভলিউম তত কমবে। কিন্তু দেখো AB পোর্শনটা দেখো, A থেকে Bতে যখন যাচ্ছে ভলিউমটা বাড়ছে, তার সাথে দেখো প্রেশারও বাড়ছে, তাই না? তাহলে এটা তো অ্যাকচুয়ালি পুরোপুরি ভুল। তাহলে এই পোর্শনে ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশনটা যে থিওরিটিক্যালে যে প্লটটা আসছে সেটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড নয়। আমরা কোনো জায়গায় প্রেশার বাড়ছে ভলিউম বাড়ছে এরকম তো হতে পারে না। তাহলে এই যে পোর্শনটা এই জায়গাটা ভুল। তাহলে অ্যাকচুয়ালি এটা কি থিওরিটিক্যালে প্লট যেটা আছে সেটাই দেখিয়েছি। তাহলে এই যে পোর্শনটা অ্যাকচুয়ালি ভুল। তাহলে এটা ভুলটা কেন আসছে? ভুলটা এই কারণে আসছে যে ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশনে নিশ্চয়ই কিন্তু কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো মানে ভ্যান ডার ওয়াল গ্যাসের পুরো জিনিস, রিয়েল গ্যাসের যে পুরো যে কন্ডিশন বা রিয়েল কন্ডিশনের যে পুরো কন্ডিশন সেইভাবে পুরোটাকে কভার করে কিন্তু ভ্যান ডার ওয়াল গ্যাস তৈরি হয়নি। অর্থাৎ ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশনে কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশন কি আমরা পরের ক্লাসে পড়বো, সেটা আমাদের BSc অনার্সের স্টুডেন্টের জন্য স্পেশালি ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ লিমিটেশন অফ ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশন। এবং ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশনের লিমিটেশন দূর করার জন্য পরবর্তী ডিক্রিজ ইকুয়েশন, বার্থেলোট ইকুয়েশন, অনেক ধরনের ইকুয়েশন এসছে, সেগুলোও আমাদের BSc অনার্সে আছে, সেগুলো আমরা এক্সপ্লেন করব। সেটা এই ক্লাসে কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারই আলোচনা করব, কিন্তু পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তারপর দেখো লিখেছি উইথ ইনক্রিজিং টেম্পারেচার দি ম্যাক্সিমা and minima the curve closer to closer and critical temperature and the critical temperature the maximum minima actually coincide to each other. আমি আগেই বলছি, যত দেখতেই পাচ্ছ তুমি পোর্শনের গ্রাফ থেকে, যত টেম্পারেচার বাড়ছে তত ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টগুলো আস্তে আস্তে গ্যাপটা কমে যাচ্ছে, আস্তে আস্তে মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্টটাই চলে যাচ্ছে, স্ট্রেট লাইন চলে আসছে সোজা, মানে স্ট্রেট লাইন নয়, একদম স্ল্যাবলি নেমে যাচ্ছে। অ্যাবভ দি ক্রিটিক্যাল টেম্পারেচার TC বলছি, দি ম্যাক্সিমাম মিনিমা আর নট অবজার্ভ। খুব ক্লিয়ারলিভাবে এটা আমি মানে পাংচুয়াল ভাষাতে লিখেছি, সেটা তোমাদের BSc পরীক্ষাতে তোমরা লিখতে পারবে আর কি। তাই এটা কিন্তু তোমরা দেখলে যে কী ডিফারেন্স, এবং আরও কিন্তু ডিফারেন্স মানে এক্সপ্লেন যেটা করেছে আর কি,
যে গ্রাফটার এক্সপ্লেন করলাম যে পোর্শনটা কী হচ্ছে, কীভাবে এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যালের যে প্লট সেটা আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে এক্সপ্লেন করে দিলাম। থিওরিটিক্যালের কী মানে কীভাবে হচ্ছে এবং কী জিনিসটা বোঝাচ্ছে সেটা কিন্তু আমি বলে দিলাম। এরপরে যেটা করব, দেখো এক্সপেরিমেন্টাল গ্রাফ আর থিওরিটিক্যাল গ্রাফের মধ্যে যে ডিফারেন্স যে হয়েছে এবং কেন হয়েছে সেটা আমরা বলবো। সেটা কন্টিনিউটি অফ দি স্টেট সেখান থেকেই পাওয়া যাচ্ছে, সেটাও আমরা বলবো। তা সেটা দেখো আমি নেক্সট পেজে একটা নতুন ধরনের একটা প্লট করেছি, সেই প্লটটা দেখো তোমরা। দেখো এখানে যে আমি প্লটটা করেছি সেই প্লটটার দেখো হেডলাইন দিয়েছি কন্টিনিউটি অফ দি স্টেট। কন্টিনিউটি অফ দি স্টেট এটা একটা পিবি আইসোথার্ম ক্রাব অবটেন এক্সপেরিমেন্টালি অ্যাজ শোন অ্যাজ বিলো। দেখো আমরা যে অ্যান্ড্রিউ ক্রাব যেটা করেছি সেই অ্যান্ড্রিউ ক্রাবটা যদি একই করি, সেখানে যদি থিওরিটিক্যালের গ্রাফটা তুলে দিই, থিওরিটিক্যালের গ্রাফটাকে তুলে দিয়ে যদি এক্সপেরিমেন্টাল গ্রাফটাকে শুধু ভাবি, তাহলে এক্সপেরিমেন্টাল গ্রাফটা এরকমই ছিল, সেটাই দেখেছি। সেখানে দেখো এবং এখানে যখন গ্রাফের যে নামকরণ করেছি একটা গ্রাফে সেটা DCAB বড় হাতের করেছি, এবং যে বোল্ড লাইনে দেখো একটা কালো অক্ষরে যে বোল্ড লাইনই করেছি সেটা আমরা এর পরে বলবো। সেটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল গ্রাফও নয়, থিওরিটিক্যালের গ্রাফও নয়। এটা অ্যাকচুয়ালি আমি একটা মানে যে পয়েন্টটা বাড়ছে আর কি, দেখো সি থেকে একটা ওপর পর্যন্ত এই যে স্টেট মানে যেখানে গ্যাসিয়ান লিকুইড স্টেটটা কোএক্সিস্ট করছে, তাই না, কোএক্সিস্ট করছে এই যে কন্ডিশন বি থেকে সি থেকে একদম বি এই লাইনটা আর কি, সি থেকে শুরু করে একদম বির এদিকে পর্যন্ত সেই লাইনটা কী হচ্ছিলো বাড়ছে, এই যে এরিয়াটা মানে লিকুইড অ্যান্ড গ্যাসের কোএক্সিস্টেন্স, সেই যে বাড়া যে এজিএনটাকে আমরা পেন্সিল দিয়ে একটা লাইন ড্র করেছি, মোটামুটি পেন্সিল দিয়ে একটা লাইন ড্র করেছি, সেই পেন্সিল দিয়ে লাইন ড্র করে সেটাকে আমরা এখানে দেখাচ্ছি বেসিক্যালি। তাহলে সেটা অ্যাকচুয়ালি কন্টিনিউটি অফ দি স্টেট, সেটা আমরা পরে আলোচনা করবো। স্যার এখানে গ্রাফটা দেখো এক্সপেরিমেন্টাল মানে অ্যান্ড্রিউ কাপের থিওরিটিক্যাল কাপটা আবার তুলে দিচ্ছি, এক্সপেরিমেন্টাল কাপটা নিয়েছি, এবং যেখানে লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেট কোএক্সিস্ট করছে সেই কন্ডিশনে আবার পেন্সিল দিয়ে একটা লাইন ড্র করেছি, সেটা বোল্ড লাইনে দেখিয়েছি, সেটা আমরা বলবো। এবং এটাও অ্যাকচুয়ালি অ্যান্ড্রিউ কাপেরই একটা পার্ট। তা সেটা আমরা দেখো এক্সপেরিমেন্টটা পরের পেজে করেছি। তা নেক্সট দেখো পরের পেজে আমি কি বলেছি। তারপর দেখো এই যে ফ্রম দি অ্যাভব প্লট থেকে আমি কতগুলো পয়েন্টকে মেনশন করেছি। দেখো পয়েন্ট 1 দেখো, অ্যাট লো টেম্পারেচার বিলো দি ক্রিটিক্যাল টেম্পারেচার দি কার্ভ ডিফারেন্স অ্যাপিয়ারেন্স কনসিডার দি ফর এক্সাম্পল দি কার্ভ ABCD এবি পোর্শন, দ্যাট ইজ এবি পোর্শন। দেখো তুমি গ্রাফটা একবার দেখো এবি পোর্শন কোনটা। এবি পোর্শন হচ্ছে যেটা গ্যাসিয়াস পোর্শন, যেটা বলছে অ্যাকচুয়ালি দি পোর্শন অফ দি কার্ভ রিপ্রেজেন্ট দি গ্যাসিয়াস স্টেট। অ্যান্ড BC পোর্শন, দেখো BC পোর্শনটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মানে কোএক্সিস্টেন্স পদ আর কি, লিকুইড অ্যান্ড ভেপার ইকুইলিব্রিয়াম যে স্টেট বা কন্ডিশন সেটা অ্যাকচুয়ালি এটা মানে কোএক্সিস্টিং মানে স্টেট অ্যাকচুয়ালি এটা। আর সিডিটা রিপ্রেজেন্ট হচ্ছে অনলি লিকুইড স্টেট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। লিকুইডিফিকেশন কনসেন্ট্রেট অ্যাট পয়েন্ট বি অ্যান্ড কমপ্লিট পয়েন্ট সি। দেখো আমরা এখানে কিন্তু একটুখানি বুঝতে হবে, তুমি গ্রাফটাকে দেখো, দেখো বি অ্যান্ড সি যদি দুটো পয়েন্ট দেখো, দেখো বিটা কি, বিটা হচ্ছে যে মানে এটা এ থেকে বি গ্যাসিয়াস স্টেট, আর ডি থেকে সি হচ্ছে কি হচ্ছে লিকুইড স্টেট, ঠিক আছে। কারণ এখন আমি আগেই বলেছি, তাহলে বি থেকে কী হচ্ছে, বি থেকে যদি তুমি বি থেকে সিতে যাও, তাহলে বি থেকে কী হচ্ছে, সিতে যাচ্ছে মানে লিকুইড স্টেট শুরু হচ্ছে, সিতে হচ্ছে লিকুইড স্টেট, তাহলে বি থেকে লিকুইড স্টেট যাচ্ছে মানে হচ্ছে তুমি লিকুইডিফিকেশন শুরু হচ্ছে বিতে এবং কমপ্লিট করতে হচ্ছে সিতে। মানে মানে কন্ডিশনটা কি, মানে এখানে কোএক্সিস্টেন্ট স্টেট, তাহলে বি থেকে তোমার লিকুইডিফিকেশন শুরু হচ্ছে, সিতে কমপ্লিট হচ্ছে এবং সিডি একদম পুরোপুরি লিকুইড স্টেট, ঠিক আছে। পুরো এই রিজনটা পুরোপুরি লিকুইড স্টেটের রিজন, ঠিক আছে। তুমি সিটা একটু এর বাদ দিকে লিখবা তাহলে গাফেতে, তাহলে খুব ক্লিয়ার হবে, সেটা বলেছে। এবং পয়েন্ট 2 যদি বলো, অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচার TC দি হরাইজন্টাল পোর্শন ইজ রিডিউসড অ্যান্ড দি টেম্পারেচার হায়ার TC দেয়ার নো ইন্ডিকেশন অফ লিকুইডিফিকেশন অ্যাট অল। অর্থাৎ এটা খুব মানে খুবই একটা জিনিস আর কি ব্যাপার, যে অ্যাবভ দি ক্রিটিক্যাল টেম্পারেচার, আমি আগেই বলেছি যে অ্যাবভ দি ক্রিটিক্যাল টেম্পারেচারে সেখানে কিন্তু কোনো ক্রিটিক্যাল লিকুইডিফিকেশনের কোনো ব্যাপার থাকবে না, মানে পদার্থে তখন একটাই স্টেট হবে, শুধু গ্যাসিয়াস স্টেট। অ্যাবভ দি ক্রিটিক্যাল টেম্পারেচার সব পদার্থের একটাই স্টেট, সেখানে কিন্তু পদার্থের 3টি স্টেট থাকে না, মাত্র একটা স্টেট হয়। কী বললাম, একখানা স্টেট হয়, সেটা গ্যাসিয়াস স্টেট, সেখানে লিকুইডে থাকে না, সলিডের ব্যাপারটাই থাকছে না, তাহলে সেটা ক্রিটিক্যাল টেম্পারেচার বা দেয়ার নো ইন্ডিকেশন অফ লিকুইডিফিকেশন, সেটা আমি লিখেছি। ইন দি অ্যাবভ ফিগার দি এন্ড অফ দি পয়েন্টস অফ হরাইজন্টাল লাইন হ্যাভ বিন কানেক্টেড উইথ দি বোল্ড লাইন, দিস পোর্শন ইজ নোন অ্যাজ সারফেস অফ ডিসকন্টিনিউটি অফ দি স্টেট। অর্থাৎ যে আমি যে লাইনটা কালো কালি দিয়ে ড্র করেছি আর কি, কালো দিয়ে একটা পেন্সিল দিয়ে ড্র করে যেতে সি থেকে বি জায়গায় দুটো পোর্শন দিয়ে কোএক্সিস্টেন্সের পয়েন্ট, অ্যাকচুয়ালি এই রিজনটাকে যদি বাদ দাও, এই রিজনটাই কী হচ্ছে, ভ্যান ডের গ্যাস ইকুয়েশনটা অ্যাকচুয়ালি লিকুইড স্টেট মানে এক্সপেরিমেন্টাল গ্রাফ আর থিওরিটিক্যাল গ্রাফের সাথে ম্যাচ করছিল না, তাই না। এখানে ডিফারেন্সটা বেসিক্যালি এই পোর্শনটাকে তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে বাকি যে পোর্শনটা থাকছে সেই পোর্শন দেখো লিকুইড স্টেট বা গ্যাসিয়াস স্টেট, এই পোর্শনটাকে বাদ দিয়ে দাও, তাহলে সেখানে লিকুইড রিজনও হ্যান্ডওয়েল গ্যাসটা মানে এক্সপেরিমেন্টাল গ্রাফ থিওরিটিক্যাল গ্রাফটাকে বাদ দিচ্ছে, মানছে, এবং গ্যাসিয়াস স্টেটও তাই বি রিজনে যেটা সেটা থিওরিটিক্যাল গ্রাফ এবং এক্সপেরিমেন্টাল গ্রাফটা ম্যাচ করছে। এই রিজনটা ম্যাচ করছে না, তাহলে এই রিজনটাকে যদি আমি একটা পেন্সিলে ড্র করছি না, এই রিজনটা হচ্ছে ডিসকন্টিনিউটি অফ দি সারফেস অফ ডিসকন্টিনিউটি। অর্থাৎ
এইখানেই হচ্ছে ভ্যান ডার গ্যাসটা ইকুয়েশনটা এই রিজনে মানছে না। এবং সেই প্রশ্নটাকে বলছে যে সারফেস অফ ডিসকন্টিনিউটি অফ দি স্টেট, এটা খুব ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ সারফেস অফ দি ডিসকন্টিনিউটি অফ দি স্টেট, এটাও তোমাদের বিএসসি পরীক্ষায় আসে আর কি, সেটা তোমাদের এখান থেকে তোমরা, আমি দেখো বোল্ড করে দিচ্ছি, সেই বোল্ড করা থেকে তোমরা সেটা পড়ে নেবে, ঠিক আছে। আর ইফ দিস হাইপার, ইফ তারপরে লিখেছি ইফ সেপারেট দি লিকুইড স্টেট অফ আদার within the curve the gas liquid coexist because of the coexistence curve it is possible to distinguish between the two states of the matter mainly liquid and gaseous or gaseous possibly। অর্থাৎ বলতে যাচ্ছে যে আমরা যে যে লাইনটা মানে ডিসকন্টিনিউয়াস স্টেটটা বাদ দিয়ে বাম দিকে হচ্ছে লিকুইড স্টেট আর ডান দিকে হচ্ছে গ্যাসিয়াস স্টেট, এবং এই মধ্যেটা হচ্ছে কোএক্সিস্টেন্স দুটো, এই ফটোটা বাদ যদি দিই তাহলে দুটো স্টেট আলাদা, আমি ডিফারেন্স বুঝতে পারছি স্যার, সেটাকে আমরা এখানে এক্সপ্লেন করেছি, ঠিক আছে। তার নেক্সট পেজে দেখো আমার অন্য জিনিসটা বলেছে, নেক্সট পেজে আমরা কী জিনিস বলবো সেটা হচ্ছে আরও কিছু বলবো, এবং সেখান থেকে গাপের আরও কিছু ডিটেলস আমরা আরও অন্যভাবে কিছু বলবো, সেটা নেক্সট পেজে আমরা আলোচনা করেছি। চলো নেক্সট পেজে দেখি। সিক্সে দেখো বলেছি হাউএভার ইন প্র্যাকটিস দিস ইজ নট অ্যাট অল ট্রু because it is possible to convert the matter from one state to another state without any sharp discontinuity. This ক্যান বি ডান ইন ফিগার 1 বিলো। দেখো বলছে যে ফিগার 1 আমি একটা দেখো পিকচার ড্র করেছি, খুব ইন্টারেস্টিং ফিগার। দেখো আগের যে ফিগার যেটা ছিল উপরে যে ফিগার যেটা, সেইটাকেই আমি ড্র করেছি, কিন্তু এখানে একটা নতুন কিছু জিনিস করেছি, সেটা আমি বলে দিচ্ছি। ফিগারটা তুমি আগে ফিগারটাকে একটু এক্সপ্লেন করে না, ফিগারটা একটু দেখো। দেখো আমি প্রথমেই যে জিনিসটা বলছি সেই জিনিসটা হচ্ছে যে দেখো এইখানে কিন্তু আমি যে এই বি সি থেকে বি থেকে যে রিজনটা, মানে যে গাপটা আমরা প্লট করেছি, যে রিজনটা, সেই রিজনটা যদি তুমি দেখো, তাহলে সেই রিজনটা বাদ দিয়ে অ্যাকচুয়ালি গ্যাস মানে যদি বি এ রিজনটা ধরো, বি এ রিজনটা ধরো সেটাকে গ্যাসিয়াস স্টেট, এবং দেখো সিডি হচ্ছে লিকুইড স্টেট, এবং সিবি এটা হচ্ছে দুটো ইকুইভ্যালেন্ট বা দুটো স্টেটকে কোএক্সিস্ট করছে। এবার তুমি ধরো একটা পয়েন্ট এ, এখানে এ পয়েন্টটা কি, সেই এই পয়েন্ট থেকে ধরো একটা সেটা গ্যাসিয়াস পয়েন্ট, তা গ্যাসিয়াস পয়েন্ট থেকে তুমি একটা একদম পয়েন্ট এল পর্যন্ত গেলে, এখন গ্রাফটাকে তুমি এক্সটেনশন করলে বা এক্সপ্যান্ড করলে কত পয়েন্ট এল পর্যন্ত, তাহলে সেখানে দেখো প্রেশারটা কী আছে, সেখানে দেখো প্রেশারটা কিন্তু বাড়ছে আর কি, কিন্তু ভলিউমটা কিন্তু ফিক্স আছে। তাহলে ভলিউমটা বাড়ছে, প্রেশারটা বাড়ছে, তার মানে দেখো হচ্ছে এল পয়েন্টে গেল, এবং এল থেকে আমি ভলিউমটা কমালাম, এবার ভলিউমটা কমিয়ে প্রেশারটা সেখানে ফিক্স রাখলাম, দিতে চলে আসলাম। তাহলে ভলিউমটা প্রথমে হচ্ছে আমি প্রেশারটা বাড়াচ্ছি, ভলিউমটাকে ফিক্স রাখছি, তারপর ভলিউমটা কমাচ্ছি, প্রেশারটাকে ফিক্স রেখে। তাহলে দেখো প্রথমে এ থেকে এলে গেছে, এল থেকে দিতে গেছে, তাহলে এল থেকে এলে যখন গেছি, তাহলে সেই এলে তখন এখানে এলে কি স্টেট, গ্যাসিয়াস স্টেট। দেখো অ্যাবভ দি ক্রিটিক্যাল টেম্পারেচার, তাহলে অ্যাবভ দি ক্রিটিক্যাল টেম্পারেচারের মানে T4 দেখা যায়, T4 যদি ধরো, সেই T4 দেখো তো কোনো কী ছিল না, T4 কোনো রকমের কিছু ছিল না, কী ছিল না, সেখানে গ্রাফের কিন্তু কোনো মানে লিকুইডিফিকেশনের কোনো ব্যাপার ছিল না। তাহলে লিকুইডিফিকেশনের স্টেট না থাকলে একদম এ থেকে এল, তাহলে এলটা অ্যাকচুয়ালি গ্যাসিয়াস স্টেট। তাহলে সেখান থেকে শুরু করে আমি যদি ভলিউমটা কমাই, প্রেশার ফিক্স রেখে, তাহলে দিতে চলে যাবে, লিকুইড স্টেটে চলে যাচ্ছি। তাহলে আমি লিকুইড স্টেট থেকে সরাসরি গ্যাসিয়াস স্টেট থেকে সরাসরি লিকুইড স্টেটে চলে যাচ্ছি, এ থেকে দিতে যাচ্ছি এল হয়ে। তাহলে সেখানে দেখো ডিসকন্টিনিউটি অফ স্টেট, অর্থাৎ সিবি যে রিজন, এই রিজনের কোনো কিছু মানে কাজেই লাগছে না, সেটা পসিবল। তাহলে যে আমি সবসময় যে এই যে মানে লিকুইড স্টেটের মধ্যে যে কোএক্সিস্টেন্স স্টেট থাকবে বা মানে সেটা কিন্তু ব্যাপার নয়, আমি অল্টারনেটিভভাবে ভাবতে পারি, সেটাও আলাদাভাবে ভেবেছি। দেখো তাহলে লিখেছি, দেখো কনসিডার এ গ্যাস পয়েন্ট এ, নাও দি কনস্ট্যান্ট ভলিউম ইনক্রিজ দি টেম্পারেচার অফ দি গ্যাস, দি প্রেশার রাইজেস অ্যালং উইচ এ এল। অর্থাৎ প্রেশারটাকে যদি টেম্পারেচারটা যদি দেখো ভলিউমটাকে যদি ফিক্স রাখি, প্রেশারটা বাড়ায়, তাহলে বাড়াবো কী করে, টেম্পারেচারটা ইনক্রিজ করতেই হবে। টেম্পারেচার দেখো আমি ইনক্রিজ করে এলে গেছি, তাহলে এটা অ্যাকচুয়ালি গ্যাসিয়াস স্টেট। তারপর দেখো কী করেছি, হ্যাভিং রিচ পয়েন্ট এলে পয়েন্ট পৌঁছানোর পরে দি প্রেশার ইজ কেপ কনস্ট্যান্ট অ্যান্ড গ্যাস ইজ কুলড অ্যান্ড দিস ইজ ডিক্রিজ দি ভলিউম অফ দি অ্যালং উইচ এলডি। যেমন ভলিউমটাকে তারপর ডিক্রিজ করেছি এবং গ্যাসটাকে কুল করেছে, এবং টেম্পারেচারটা কমিয়েছি, তাহলে লিকুইড স্টেটে চলে যাচ্ছে। তাহলে গ্যাসিয়াস থেকে লিকুইড স্টেটে যাচ্ছে উইদাউট এখানে ডিসকন্টিনিউটি কোনো ব্যাপার নেই, যে ডিসকন্টিনিউটি স্টেট বা সারফেস অফ দি ডিসকন্টিনিউটি যেটা বলছি, সেটা কিন্তু না থেকেও কিন্তু আমরা গ্যাসকে লিকুইফাই করতে পারি। খুব ইম্পর্টেন্ট এটা একটা পয়েন্ট, ঠিক আছে। পরীক্ষার সময় থাকে এই পয়েন্টটা, যে কীভাবে তুমি আলাদাভাবে গ্যাসটাকে মানে সারফেস অফ ডিসকন্টিনিউ স্টেটটাকে ডিসঅ্যাপিয়ারেন্স করবে, অর্থাৎ রিমুভ করবে, মানে দরকার নেই, এটা কি আদৌ প্রয়োজন, সবসময় প্রয়োজন, সেটা এইভাবে কোশ্চেনটা আসে। তাহলে নেক্সট পেজে দেখো আমরা আরও ডিটেলস বলেছি, নেক্সট পেজে আমরা যাচ্ছি, দেখো চলো। দাস উই হ্যাভ পাসড ফ্রম এ টু ডি উইদাউট গ্র্যাজুয়ালি চেঞ্জ অ্যাজ ইট অকার্স অ্যালং উইচ বিসি, দ্যাট ইজ কনসিডারেশন ইন দি ইউজুয়াল সেন্স অফ টেম্পারেচার ডিড নট অকার। পয়েন্ট ডি could be said to represent a highly compressed gaseous state depend purely upon which
of two viewpoints depends on the convenient and the that moment. Thus, in the absence of the surface of discontinuity, there is no way of distinguish between the liquid or gaseous state, and thus the gas is represented by কন্টিনিউটি কার্ভ অ্যান্ড দেয়ার বাই ইমপ্রেসিং দি কন্টিনিউটি অফ দি স্টেট। অর্থাৎ এখানে বলতে চাইছে যে গ্রাফ থেকে যদি আমরা সেই স্টেটটা ধরো এ থেকে এল হয়ে দিতে যাচ্ছি, ঠিক আছে, এ থেকে এল হয়ে দিতে যাচ্ছি, তার মানে সেই যে পয়েন্টটা আমরা যাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে মানে বলতে যাচ্ছে যে ডিটা কিন্তু অ্যাকচুয়ালি এলে যাচ্ছি গ্যাসিয়াস স্টেট, এলটা কি অ্যাকচুয়ালি মানে টেম্পারেচার ইনক্রিজ করছে এ থেকে, তাহলে সেটা একটা হাইলি গ্যাসিয়াস স্টেট, তাহলে সেখান থেকে প্রেসারটা ভলিউমটা কমাচ্ছি, টেম্পারেচারটা ইনক্রিজ করছে ডি, তাহলে সেটা মানে লিকুইড হচ্ছে কিনা সেটা তো বলতে পারছি না। এই দেখো আমি এ থেকে এলে যাচ্ছি, তাহলে এটা কি গ্যাসিয়াস স্টেট, এল থেকে দিতে যাচ্ছি, ডিটাকে এল থেকে দিতে যাচ্ছে, দিতে গেলেই যে লিকুইড স্টেট হয়ে যাবে সেটা বলা যাচ্ছে না, কারণ দেখো এখানে ডিসকন্টিনিউটি সারফেসটা নেই। ডিসকন্টিনিউটি সারফেসটা কি কোএক্সিস্ট করছে লিকুইড আর গ্যাসের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে, তাহলে ইকুইলিব্রিয়াম মেনটেন করছে মানে কি এইদিকে লিকুইড ওইদিকে গ্যাস, তাহলে সেটাকে বোঝা যাচ্ছে। কিন্তু ওইটা উপর দিয়ে যদি যাও তাহলে সেখান থেকে তুমি বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি মানে লিকুইড হয়েছে কিনা, তো ওই জন্য সেটাকে কী বলছে হাইলি কম্প্রেসড গ্যাসিয়াস স্টেট, হাইলি কম্প্রেসড গ্যাসিয়াস স্টেট, ঠিক আছে, এটা কিন্তু খুব বলতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই জিনিসটা তুমি ইমপ্রেস করতে হবে, মানে ইমপ্রেস করতে হবে, প্রেসার চাপ দিতে হবে যে এটা অ্যাকচুয়ালি লিকুইড স্টেট বলা যাবে না, মানে নাও হতে পারে অ্যাকচুয়ালি, এটা বলতে হবে হাইলি কম্প্রেসড গ্যাসিয়াস স্টেট। তবে এই যে ইউটিলিটি আমরা একটা হেডলাইন করেছি, দেখো ইউটিলিটি, তাই এই যে আমি যে ডিসকন্টিনিউটি স্টেট বা অ্যান্টিও ক্রাব যেটা করলাম, যে এত কিছু এক্সপ্লেন করলাম, এর যে ইউটিলিটিটা কী, দেখা যায় মোস্ট important utility of the discontinuity of the gas liquid transition that we can have equation of the state which is applicable to the gas above the critical temperature, below the critical temperature and also the critical temperature. To our information, the van der Waals gas equation is partially successful in this direction. অর্থাৎ আমি এখানে যে জিনিসটা বুঝতে পারছি যেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারের জন্য আর বিলো দি ক্রিটিক্যাল টেম্পারেচারের যেটা করছি সেখানে কিন্তু ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশনটা যে ডিফারেন্স বা অ্যাপ্লিকেবল কোথায়, সেখান থেকে আমি বুঝতে পারছি যে ভ্যান ডের ওয়াল ইকুয়েশনটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এবং সে তাদের যে ডিটেলস সেটা আমরা বুঝতে পারছি। এবং এখান থেকে আরও বুঝতে পারছি যে ভ্যান ডের ওয়াল গ্যাস ইকুয়েশনটা মানে এই লিকুইড ভেপার কোএক্সিস্টেন্সের বাদ দিলে যে মোটামুটিভাবে সেটাকে ওবে করছে, মানছে, মানে এক্সপেরিমেন্টাল কাপ ও থিওরিটিক্যালটাকে ওবে করছে, মানে দুটো ম্যাচ করছে, তার মানে কি পার্শিয়ালি সাকসেসফুল। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে ক্লিয়ার পেলাম আর কি। তাহলে আজকে আমি যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে অ্যান্ড্রিউ ক্রাব এবং তার যে ডিটেলস আর কি, সেখান থেকে যে আমি বিভিন্ন ধরনের যে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট বা বিভিন্ন ধরনের যে মানে ব্যাপার স্যাপার আর কি, যে সেইখান থেকে ইউটিলিটি বলতে পারো। তার আগে আমি যেটা করি ডিসকন্টিনিউ স্টেট, এবং ডিসকন্টিনিউ স্টেটকে যদি বাইপাস করে আমি যাই এল হয়ে, তাহলে সেখানে হাইলি কম্প্রেসড গ্যাসিয়াস স্টেট। এবং এই যে টোটাল যে এখান থেকে যে সমস্ত মানে আমি এক্সপ্লেন করলাম প্রত্যেকটায় তুমি 10 ইয়ার্সে যদি দেখো তাহলে দেখবে প্রত্যেকটা এক একটা টপিক তোমাদের এখান থেকে পরীক্ষার সময় আসে। অতএব তোমরা যারা বিএসসি অনার্সের স্টুডেন্ট স্পেশালি তারা কিন্তু ঘরে বসে নোটটাকে তৈরি করো, এবং আমার মানে তোমার পিডিএফ কপি, অর্থাৎ পিডিএফ কপি তোমাদের যদি দরকার হয় সেটাও আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। তাহলে ফোন করে 8250173629 নাম্বারে ফোন করে আমাকে জানতে পারো, এবং ডিটেলস কোনো প্রবলেম হলে আমাকে তুমি ফোন করতে পারো বা হোয়াটস কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদের আমার নলেজ অনুযায়ী তোমাদের কনসেপ্টকে ক্লিয়ার করার চেষ্টা করো। তোমরা যারা ঘরে বসে চাও যে গ্র্যাজুয়েশনটা পুরোপুরি কমপ্লিট করতে, বা ঘরে বসে ট্রেনিং নিয়ে কোচিং নিয়ে তোমরা চাও ফ্রিতে একদম সব কাজ করতে, মানে নোটপত্র তৈরি করে রেডি করতে এবং নিজের কনসেপ্টকে গ্রো করতে, তাহলে ডিটেলসের জন্য তুমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলগুলো বারবার দেখবে এবং নোটপত্র একটা খাতা নিয়ে তৈরি করে নেবে। আমি স্পেশালি বলছি, আর এই যে ইউটিউব চ্যানেল আমি তোমাদের গ্র্যাজুয়েশনের জন্য যেটা তৈরি করেছি সেটা বেসিক্যালি তোমাদের গ্র্যাজুয়েশনের ওয়েস্ট বেঙ্গলের যেসব সিলেবাস ইউনিভার্সিটি সেই সমস্ত সিলেবাস অনুযায়ী বেস করে তৈরি করা আছে। এটা তোমাদের টোটালি গ্র্যাজুয়েশনের নোট বেস করে তৈরি করা, ঠিক আছে। তোমরা প্লে লিস্টে যাবে এবং সেখান থেকে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ দেখো আমি দেওয়া আছে। গ্যাসিয়াস রিয়েল গ্যাস চ্যাপ্টারে তো কোশ্চেন আনসার হয় সেটা দেওয়া আছে। যদি তোমার কোয়ান্টামে যাও, কোয়ান্টামের রিলেটেড যত কোশ্চেন আনসার হয়, মানে যত বেসি নোট হয় সব দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ যাবা, সেখান থেকে তোমরা সেই লিঙ্কটা পেয়ে ওইটুকু চ্যানেলগুলো দেখতে পাবে। এবং পিডিএফ কপিটা যদি চাই সেটা তোমাকে অবশ্যই আমাকে জানাবে ফোন করে 8250173629 নম্বরে, ঠিক আছে। চলো প্র্যাকটিস করো বাড়িতে। ওকে, বাই।